প্লট দুর্নীতিতে শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড, জয় পুতুলের ৫ এখতিয়ার বহির্ভূত বরাদ্দ পর্যবেক্ষণ আদালতে। শেখ হাসিনার রায় আদালত প্রভাবিত নয় বলছে বিএনপি, নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ। একদিনে ২ ভোটের চাপ সামলাতে প্রস্তুত ইসি, কমিশনের নির্দেশ মেনে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এবং ব্যাংকিং খাত যুদ্ধ বিধ্বস্ত থেকেও খারাপ অবস্থায় আছে জানালেন বাণিজ্য উপদেষ্টা। ইউক্রেন ইসরায়েলের চেয়ে খেলাপি ঋণ ৩ গুণ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ ৫ এর বিচারক এই রায় দেন। সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ৫ বছরের সাজা হয়। এছাড়া জয়কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১৯ আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ডের পাশাপাশি খালাস দেয়া হয় একজনকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেয়া হয়েছিল। বাকিটা জানাচ্ছেন মেজবা রহমান। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামির বিরুদ্ধে দুদকের দায়ের করা পৃথক ৩ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়কে কেন্দ্র করে কোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা। ৩ মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে ২১ বছর, সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড ও সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ ২১ বছর। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি জানান, শেখ হাসিনা পরিবারের সদস্য সহ মামলার মোট আসামি ২৩ জন। রাজউকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হলেও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে তাদের জন্য এই রায়টা মানে দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছে। এখতিয়ার বহির্ভূত আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানান আদালত। আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সেই পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই, সে অবাক হয়ে গেছে। এই রায়ের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ। কোনোটাই বিচারের ঊর্ধ্বে নয়। আজকের এই রায়ের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইল বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ সুযোগ নাই। সরকারের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে যে সীমাহীন দুর্নীতি করেন তার চিত্র ফুটে উঠেছে এই রায়ের মাধ্যমে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার রায়ে আদালতকে প্রভাবিত করা হয়নি বলে দাবি করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রেসক্লাবে ডাক্তার মিলনের শাহাদত বার্ষিকীর আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় গণতন্ত্রে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগও করেন তিনি। মশিউর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্বৈরাচার এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে এরশাদ বিরোধী আন্দোলনে উত্তাল সেই সব দিনের কথা স্মরণ করেন তৎকালীন ছাত্রনেতারা।
পরে আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরশাদের ধারাবাহিকতায় শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দুজনেই গণতন্ত্রকে ছুরিকাঘাত করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন। অনুষ্ঠানের সভাপতি আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন বানচালে স্বাধীনতা বিরোধীদের চেষ্টা কাজে আসবে না। বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনার প্রত্যয় জানান তিনি। তার এবং তার দূষণদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। অতএব বিচার হবে বাংলাদেশে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব এটা আমরা আলাপ করব। ডাক্তার মিলনের জীবন উৎসর্গের মধ্য দিয়ে দেশে স্বৈরাচার পতনের ধারা শুরু হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। শহীদ ডাক্তার মিলন তার লড়াইটাও ছিল গণতন্ত্রের জন্য। এর আগে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডাক্তার মিলনের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ দলটির সিনিয়র নেতারা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ইসির দেওয়ার রূপরেখায় নির্বাচনে আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজনীতিকদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সুবিধা না নিতে সিইসি নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। গণভোট ও জাতীয় নির্বাচনের চাপ সামলাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন ইসি সচিব। এম আর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে 2 ঘণ্টাব্যাপী বৈঠকে ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে দিক নির্দেশনা দেবে ইসি। আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। এর পাশাপাশি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি পর্যন্ত, আগামী বছরের 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা রাজনীতিবিদদের দেয়া সুবিধা গ্রহণ করতে পারবেন না জানিয়ে সচিব বলেন, গণভোট ও জাতীয় নির্বাচনের দায়িত্বে ঘাটতি থাকার সুযোগ নেই। যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন, এই ব্যাপারটার থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা এখনো প্রস্তুত হয়নি বলেও জানান ইসি সচিব। না, এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আমার কাছে এই তথ্যটা নাই। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:15 এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তিনি বলেন, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 ভূমিকম্প, যার উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। গেল শুক্র ও শনিবার প্রায় 31 ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে 4 বার ভূমিকম্প হয়। রাজুক অনুমোদিত নকশা বাদ দিয়ে কোনো ভবন নির্মাণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন নির্দেশনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুর্নীতি দমন
কমিশন অধ্যাদেশ, মানব পাচার অভিবাসী চোরাচালান অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার সংশোধনী অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সমসাময়িক নানা বিষয়সহ বেশ কিছু দিক নির্দেশনা দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ সহ 4 বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান শফিকুল আলম। প্রথমটা ছিল দুর্নীতি দমন কমিশন সংশোধন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্বিতীয়টা ছিল মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর তৃতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর 4 ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। রাজুক অনুমোদিত নকশা ছাড়া শহর গ্রামে ভবন নির্মাণ না করার নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। রাজুকের এরিয়ার মধ্যে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও ব্যর্থ হয়েছে, যেটা আমরা মাইলস্টোন স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি। এই রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে সে বিষয়েও আজকে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। মানিকগঞ্জে বাউলদের উপর আক্রমণকারীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের ব্যাংকিং খাত যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকেও খারাপ আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, ইউক্রেন ইসরায়েলের চেয়ে বাংলাদেশের খেলাপি ঋণ 3 গুণ বেশি। এমন বাস্তবতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ 42 বিলিয়নকে সরকারের বড় সাফল্য বলে দাবি বাণিজ্য উপদেষ্টার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। এই সময় তিনি আরও বলেন, দেশের আর্থিক খাতগুলো সংস্কার চলছে। খেলাপি ঋণ আদায় সহ দুর্বল ব্যাংকগুলোকে চাঙ্গা করা চেষ্টা চলছে বলেও জানান শেখ বশিরউদ্দিন। বিগত সরকার এই দেশকে যুদ্ধে মানুষ মারেনি, কিন্তু এমনভাবে দারিদ্র্যকে বসিয়ে দিয়ে গিয়েছে আমাদের অর্থনীতিতে যে আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। সেখান থেকে আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যে $32 বিলিয়ন একটা রিজার্ভে পৌঁছেছি। গত এক দশকে মাতৃমৃত্যু কিছুটা কমলেও লক্ষ্য অর্জন থেকে এখনও পিছিয়ে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, মাতৃমৃত্যুর হার নিয়ন্ত্রণে রক্তক্ষরণ, গর্ভকালীন উচ্চ রক্তচাপ সহ অন্যান্য জটিলতা নিরসনে মনোযোগ বাড়াতে হবে। বৃহস্পতিবার সকালে বিএমএ মিলনায়তনে ওজিএসবির উদ্যোগে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশে মাতৃস্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি এবং মাতৃমৃত্যু হ্রাসের নানা উদ্যোগ নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি ওজিএসবি। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী 2030 সালে মাতৃমৃত্যুর হার 70% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। সভার আলোচকরা বলেন, এতে বেশ কিছু বাধাও রয়েছে। প্রসবপূর্ব সেবা বলতে আমরা কি বুঝি সেটা আমরা আগেই বলেছি যে 4টা সেবা নিবে। একটা অবশ্যই একটা দক্ষ প্রদানকারী, ডক্টর হতে পারে না অথবা একটা নার্স হতে পারে, ওনার হাতে হতে হবে। সরকারের কি আলাদা কোনো বাজেট আছে জাস্ট ফর ম্যাটারনাল হেলথ? বিকজ দিস ইজ দ্য প্রায়োরিটি। আমরা যদি এসডিজি রিচ করতে পারি, আমাদের যিনি রাষ্ট্রপ্রধান আসবেন উনি কিন্তু পুরস্কারটা নিয়ে আসবেন, কিন্তু এই রাষ্ট্রপ্রধান কি মনে করছেন যে মায়েদের জন্য স্পেশাল এফোর্ট দেওয়া দরকার? সংকট সমাধানের পথ সহ মাতৃমৃত্যু কমানোর বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমাদের মাতৃমৃত্যুর যে কারণ হচ্ছে সেগুলোতে হবে না, কাজে এই জায়গাটা যেটা সমস্যা সেটা হলো এখন কমোডিটিজ আমরা পাচ্ছি না।
গর্ভ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মহিলারই চান্স থাকবে উচ্চ রক্তচাপ হওয়ার। তাহলে সে যদি নিয়মিত ক্যালসিয়াম খায়, রাতে 2টা করে মানে 150 মিলিগ্রাম অ্যাসপিরিন খায়, তাহলে কিন্তু 25% কমানো যায় গর্ভকালীন উচ্চ রক্তচাপ। তারা জানান কম খরচে দেশে তৈরি পলিথিনের ত্রিকোণাকৃতির পরিমাপক ব্যবহার করলে স্বল্প খরচে প্রসব পরবর্তী রক্তক্ষরণের রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে মাতৃমৃত্যু প্রতিরোধ সম্ভব। এবার আমি কি করলাম, টেবিলের উপরে বিছিয়ে দিচ্ছি, মা এখানে শুয়ে আছে, মায়ের কোমরের নিচে ব্যাগটা, ডেলিভারি হচ্ছে, সব রক্ত এটার মধ্যে পড়ছে। এখানে দাগ কাটা আছে, দেখেন একটা লাল দেখেছেন, লাল দাগ মানে পিপিএইচ শুরু হয়ে গেছে। যেটা কালো দাগ সেটা হচ্ছে সতর্কবার্তা, 300 হয়ে গেছে, বি অ্যালার্ট। এই সিম্পল ড্রেপটার দাম প্রায় $10 পড়ে, কিন্তু আমার এখন কত পড়লো? 5 টাকা। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো গেলে মাতৃমৃত্যু আরও কমানো সম্ভব বলেও জানান বিশেষজ্ঞরা। ঘাটে দেরি, দেখেন রেফারেল সার্ভিস আমাদের অত্যন্ত দুর্বল, রাস্তাঘাট এটসেট্রা এটসেট্রা, আমরা 3টা ডিলে বলি, হাসপাতালগুলো প্রস্তুত নয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় 3 জন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়ায় এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তার সহযোগীরা দিলীপ গ্রুপের লোকজনদের উপর এলো পাথারি ছড়া গুলি ছুড়ে। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঢাকা 18 আসনে সৎ ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে মনোনয়ন না দিতে তারেক রহমানের প্রতি অনুরোধও জানান তারা। বিকেলে উত্তরা আজমপুরে মিছিল পূর্ব সমাবেশে মনোনয়ন প্রত্যাশীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। গেল 3 নভেম্বর সারা দেশে 237টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও ঢাকা 18 আসন সহ 63টি আসনে প্রার্থীর নাম ঘোষণা থেকে বিরত থাকে বিএনপি। ঢাকা 18 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন অংশ নেন ঐক্যবদ্ধ গণমিছিলে। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এই আসনে কোনো সন্ত্রাস চাঁদাবাজকে মনোনয়ন না দিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান মনোনয়ন প্রত্যাশীরা। যে বিএনপি সত্যিকারের কর্মী, যে চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই, যে গডফাদার না, যে জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য চেষ্টা করে, সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। ঢাকা 18 আসন আমরা ঐক্যবদ্ধ, এই 4 জন আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যদি কোনো আরো ভালো লোক আসতে চান আমার সাথে, আমাদের দুয়ার সবসময় খোলা, কিন্তু খারাপ লোকের জায়গা আমরা দেব না। ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। আমরা ঐক্যবদ্ধ রয়েছি, অবশ্যই এখানে আমরা যে 4 জন আছি তার মধ্য থেকে যে যোগ্য, যে পরিশ্রমী ঢাকা 18 আসনকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন এবং সৎ, ধার্মিক, ওই ধরনের একজন ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখতে চাই। আমার নেতা জনাব তারেক রহমান আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা যদি সুশৃঙ্খল থাকি, আমরা যদি মানুষের পাশে থাকি, অবশ্যই আমাদেরকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। পরে ঢাকা 18 আসনে ধানের শীষের জাগরণে বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজান গত 1 বছরে যেন খুনের রাজ্যে পরিণত হওয়া জনপদ। সরোয়ার বাবলা হত্যার মতো প্রকাশ্য গুলির ঘটনাসহ কয়েকটি হত্যাকাণ্ডে আতঙ্ক এখনও কাটেনি। তবে বাবলা হত্যার পর বদলে গেছে দৃশ্যপট। মাঠে নেমেছে র্যাব 7 ও জেলা পুলিশ, বিভিন্ন জায়গায় চলছে অভিযান, উদ্ধার হচ্ছে অস্ত্র, ধরা পড়ছে আসামি। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
বন্দরনগরী চট্টগ্রামের রাউজান গেল এক বছরে যেন খুনের রাজ্যে পরিণত হওয়া এক জনপদ। চাঁদাবাজি ও প্রভাব বিস্তার সহ রাউজান পাহাড়ি অঞ্চল হওয়ায় বাড়ছে খুনের মতো ঘটনা। তবে মাঠে নেমেছে র্যাব ও পুলিশ। নিয়মিত অভিযানে অস্ত্র উদ্ধার সহ ধরা পড়ছে আসামি। অস্ত্র উদ্ধার সহ প্রতিদিনই ধরা পড়ছে আসামি জানিয়ে র্যাব ৭-এর কোম্পানি কমান্ডার বললেন, অশান্ত রাউজানে শান্তি ফেরাতে সব ধরনের অভিযান চলবে। অশান্ত রাউজানকে শান্তিপূর্ণ রাউজানে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সেটা বাংলাদেশ র্যাব আমরা সেটা করছি। চাঁদাবাজি, প্রভাব বিস্তার সহ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে বাড়ছে হত্যাকাণ্ড বললেন র্যাব ৭-এর অধিনায়ক। তবে একটি এলাকায় এত হত্যাকাণ্ড অবশ্যই বড় ধরনের একটি শঙ্কা, তাই এই এলাকায় কড়া নজরদারি আছে। বিভিন্ন কারণে হত্যা হয়েছে, তবে একটা এলাকায় ১৭-১৮টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। জমি দখল, চাঁদাবাজি, ব্যবসায়িক আধিপত্য সহ নানা গোষ্ঠীর অর্থনৈতিক দ্বন্দ্ব থেকে অপরাধ বাড়ছে বলে জানান পুলিশ সুপার। বলেন, আসামি গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধার চলছে নিয়মিত। মোট অস্ত্র প্রায় ৬৫০-এর অধিক অস্ত্র উদ্ধার হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে প্রচুর পরিমাণে। আমরা মামলা হয়েছে ৮০-এর উপরে, আসামি গ্রেপ্তার হয়েছে ১৩০ বা ৪০-এর মাঝামাঝি এরকম আসামি গ্রেপ্তার হয়েছে এবং প্রতিনিয়ত এটা চলমান, এটা একটা জায়গায় থেমে নেয়। সন্ত্রাসীদের কোনো দল থাকে না, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। সন্ত্রাসীদের পরিচয় সন্ত্রাসী, তাদের পরিচয় তারা অপরাধী। অর্থনৈতিক আধিপত্যের দীর্ঘদিনের দ্বন্দ্ব না থামলে রাউজানের অস্থিরতা থামবে না এমন আশঙ্কা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। নড়াইলে রূপা আমনের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত কৃষকদের পরামর্শ ও উপকরণ সরবরাহ করেছে কৃষি অধিদপ্তর। হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মাইলের পর মাইল রোপা আমন ধানের সমারোহ নড়াইলের বিভিন্ন গ্রামে। পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলছেন, বিগত বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। তৃপ্তির হাসি ফুটেছে তাদের মুখে। আমি ৬০ হাজার জমি করি, মোটামুটি ধানের ফলন খারাপ হয়নি। তা সরকার যদি একটু সারের দাম ওষুধ দাম কমায় তাহলে আমরা একটু বাজে থাকতে পারি। বর্গা জমি করে যে ধান ফসল হয়েছে, ভালো ফসল হয়েছে আগের বাড়ির চাইয়ে। এরা চুরি করে, তা বাদে মনে 2 কেজি করে নেয়, দাম আমাদের ঠিক মতন দেয় না। ধান ভালো হয়েছে, তা যদি ধানের ফসল দাম যদি একটু ভালো পাই তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। কৃষি অধিদপ্তরের উপপরিচালক জানালেন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। চাষাবাদ সহজ ও সুলভ করতে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। এবছর আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি উপকরণ সঠিকভাবে পাওয়ায় কৃষকদের উৎপাদন খুবই ভালো হয়েছে। আশা করি বাম্পার ফলন হবে। আমরা যে কর্তন করেছি এর মধ্যে হাইব্রিড 5.5 মেট্রিক টন পার হেক্টর এবং ওপসি 4.5 মেট্রিক টন পার হেক্টর উৎপাদন হয়েছে। জেলায় এবছর 43,500 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে একই সাথে উন্নতি হয়েছে বাংলাদেশের 5 তারকার। এর মধ্যে 3 ব্যাটার মুশফিকুর রহিম, লিটন দাস ও মুমিনুল হক এবং 2 স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। আইসিসি তাদের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ড্যারিল মিশেলকে সরিয়ে 781 রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। 766 রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন মিশেল। টি-20 র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। 289 রেটিং আছে তার। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সাইম আইয়ুবের রেটিং 269। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এর মধ্যে দল গোছানো শুরু করেছে তারা। নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদকে।
এছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। এদিকে জাতীয় দলের স্পিনার তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছেন চট্টগ্রাম রয়্যালস। নিলামের আগে সরাসরি চুক্তিতে এই বাঁহাতি স্পিনারকে দলে নিল চট্টগ্রাম। এর আগে জাতীয় দলের আরেক স্পিনার শেখ মেহেদীকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন তারা। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্লট দুর্নীতিতে শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড, জয় পুতুলের ৫, এখতিয়ার বহির্ভূত বরাদ্দ, পর্যবেক্ষণ আদালতে। শেখ হাসিনার রায় আদালত প্রভাবিত নয় বলছে বিএনপি, নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ। একদিনে ২ ভোটের চাপ সামলাতে প্রস্তুত ইসি, কমিশনের নির্দেশ মেনে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এবং ব্যাংকিং খাত যুদ্ধ বিধ্বস্ত থেকেও খারাপ অবস্থায় আছে জানালেন বাণিজ্য উপদেষ্টা। ইউক্রেন ইসরায়েলের চেয়ে খেলাপি ঋণ ৩ গুণ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।